আমাদের আজকের আলোচনার বিষয় আছে পল সেজানের জীবনী ও তার শিল্পকর্ম সম্পর্কে বিবরণ। চিত্রশিল্পী পল সেজান ইমপ্রেশনিজম এবং পোস্ট ইমপ্রেশনিজমের মধ্যবর্তী সময়কার শিল্পী। পোস্ট ইমপ্রেশনিজমের সন্ধিকালের শিল্পী। শিল্পী এমনকি পল সেজানকেও পোস্ট ইমপ্রেশনিজম জনকও বলা হয়। নিজমের জনকও বলা হয়। পল সেজানের জন্ম সেজানের জন্ম 1839 সাল। জন্মস্থান জন্মস্থান ফ্রান্স। জন্মস্থান হলো ফ্রান্স। জাতীয়তা ফরাসি। জাতীয়তা ফরাসি। কিসের জন্য বিখ্যাত? কিসের জন্য জন্য বিখ্যাত? পেইন্টিং এর জন্য। পেইন্টিং চিত্রকলা। পেইন্টিং এর জন্য। এছাড়া কোন সময়কার শিল্পী? কোন সময়কার শিল্পী? কোন সময়কার শিল্পী? পোস্ট ইমপ্রেশনিজম। ইমপ্রেশনিজম
এছাড়া তিনি কোন পরিবারের সন্তান ছিলেন? পরিবার, এইসব বলতে হবে পরিবার। পরিবার সম্পর্কে বলতে গেলে পরিবার, বুর্জোয়া পরিবারের সন্তান ছিলেন পল সেজার। বুর্জোয়া পরিবারের সন্তান, পরিবারের সন্তান ছিলেন। ছিলেন পল সেজার। পরিবার সম্পর্কে গেলে এবার হলো পড়াশোনা। পড়াশোনা, কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন? এম প্রভিন্স বিশ্ববিদ্যালয়। প্রভিন্স বিশ্ববিদ্যালয়। বিদ্যালয় আইন বিভাগে। আইন বিভাগ। আসলে মৃত্যুবরণ করেন, জন্ম এবার মৃত্যু, মৃত্যু সাল। মৃত্যু সাল হচ্ছে 22শে অক্টোবর। 22শে অক্টোবর 1906 সাল। এখন হলো শিল্পকর্মের বৈশিষ্ট্য বা পদ্ধতি। সৃজনের শিল্প, শিল্পকর্মের শিল্পকর্মের পদ্ধতি। পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে ধারণা দিব। তো দর্শকদের কাছে রঙের নামবন্ধ করার জন্য দর্শকের কাছে রঙকে প্রাণবন্ত করার জন্য ধূসর গাঢ় কোন পরিপূরক রং মিশ্রণ করতে শুরু করে? ধূসর রং গাঢ় কোন পরিপূরক, কোন পরিপূরক রং মিশ্রণ
রং মিশ্রণ শুরু করেন। এছাড়া কালো রঙের ব্যবহার এড়িয়ে চলা। কালো রঙের ব্যবহার হলো এড়িয়ে চলা। এটা ছিল তার নতুন পদ্ধতি, যেটার কারণে একটা ধর্ম বা বাদ চেঞ্জ হয়, নিজাম সৃষ্টি হয়। সেটা হলো কোন নিজাম? পোস্ট ইমপ্রেশনিজম পদ্ধতি গেল। এবার হলো বৈশিষ্ট্য পদ্ধতিটা শেষ হলো, এবার হলো বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বড় বড় ল্যান্ডস্কেপ করতেন। ল্যান্ডস্কেপ, বিশাল ল্যান্ডস্কেপ। হালকা বাতাস যুক্ত, হালকা বাতাস যুক্ত হালকা বাতাস যুক্ত চিত্রকর্ম শৈলী। চিত্রকর্ম শৈলী। হালকা বাতাস যুক্ত বলতে হালকা গুলো এমন ভাবে ব্যবহার করা হতো যেন বাতাসে দুলছে। ওয়াল সিজন সম্পর্কে বলা হতো। এখন হলো শিল্পকর্ম সম্পর্কে বলবো। ওয়াল সিজনের উল্লেখযোগ্য শিল্পকর্ম। শিল্পকর্ম পদ্ধতি গেল, বৈশিষ্ট্য গেল, বড়টা শিল্পকর্ম। উল্লেখযোগ্য শিল্পকর্মের মধ্যে রয়েছে মনসেন ভিক্টোরিয়া। মনসেন ভিক্টোরিয়া। দ্য কার্ড প্লেয়ার। দ্য কার্ড প্লেয়ার। দ্য The artist color. মিলের সাথে ল্যান্ডস্কেপ। মিল কারখানা সহ বড় বড় ল্যান্ডস্কেপ করতে হবে। মিলের সাথে ল্যান্ডস্কেপ।
লাইফ বলতে যেগুলো সেগুলো ড্রয়িং করতেন। স্টিল লাইফ উইথ ব্রেড অ্যান্ড উইথ still life with bread and eggs. Bread and eggs. English শিল্পকর্মের বর্ণনা শিল্পকর্মের বর্ণনা এটা ঠিক আছে আমি দেখি তাহলে এই লিখে নেই পাড়ার মধ্যে বলছিলাম না কতদিন গ্রুপে লিখে দিলে তো হয়ে যায়। তোর মনে হয় আমি বলেছিলাম একটা লিখতে তো সময় লাগে না। প্রথমে আলোচনা করবো দা মন্টস এন্ড ভিক্টোরিয়া শিল্পকর্ম সম্পর্কে পল সেজানি। প্রথম এক নাম্বারটা হলো মন্টস এন্ড ভিক্টোরিয়া। শিল্পকর্ম কি বলবো শিল্পকর্মের বিবরণ। তাহলে প্রথমে আমরা কিভাবে বর্ণনা করতে গেলে শিল্পকর্মটি কার আঁকা, সেক্ষেত্রে লিখতে হবে শিল্পীর নাম। সেক্ষেত্রে শিল্পী পল সেজান। পল সেজান। আঁকার সময়কাল হলো আঁকার সময়কাল। আঁকার সময়কাল হচ্ছে 1604 থেকে 1606। মাধ্যম এখানে শিল্পকর্মটির সাইজ সম্পর্কে জানা যায়, মানে পরিমাপ সেটা জানা যায়নি, সেক্ষেত্রে কমপক্ষ ধরা হয়েছে, মাঝারি সাইজ ধরা হয়েছে, ছোট নয় বড় নয় এরকম মাঝারি সাইজ। মাঝারি সাইজের ক্যানভাসে তেল হবে একা। মাঝারি সাইজের ক্যানভাসে তেল হবে আঁকা। ক্যানভাসে তেল হবে কোথায় আছে, সেক্ষেত্রে লিখতে হবে বর্তমান অবস্থান। বর্তমান অবস্থান
হচ্ছে প্যারিসে। প্যারিস। প্যারিসের নামক স্থানে। চব্বিশ। হয়ে গেছে কি এই পর্যন্ত? সবশেষ আপনার এরপর যদি বলি বিষয়বস্তু অথবা বর্ণনা, বিষয়বস্তু শিক্ষা কর্মটির বিষয়বস্তু। বর্ণনা। লাস্টে মিশনটা কোনটা? লাস্টের মধ্যে নাম এটা না একদম এটা এটা হলো ডরসে, এটা এখানে পড়ে গেছে। ডরসে মানে মুসে ডরসে একটা জায়গার নাম, ঠিক আছে? মুসে ডরসে প্যারিস, মানে প্যারিসের একটা জায়গার নাম হলো মুসে ডরসে। এটা মুছে দিলাম এবার পুরোটা। বর্ণনা, এখানে শিল্পকর্ম কি বলেছে এটা? মন সেন্ট ভিক্টোরিয়া, তাই না? ওটা আমি এখন ইংরেজিতে লিখছি, যে বর্ণনা লিখতে গেলে এইভাবে লিখতে হবে। মন সেন্ট ভিক্টোরিয়া। হলো দক্ষিণ ফ্রান্সের একটি পর্বত। এই যে মন সেন্ট ভিক্টোরিয়ার একটি যে পর্বত থেকে পর্বত থেকে এক্সেন প্রভিন্স কে দেখা যায়। এক্সেন প্রভিন্স, আর ও এটা কি জানেন? এটা কিন্তু বলেছি যে এই যে এক্সেন প্রভিন্সটা হলো একটা বিশ্ববিদ্যালয়ের নাম, ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয়ের নাম। আর মন সেন্ট ভিক্টর হলো কি দক্ষিণ ফ্রান্সের একটি পর্বত, যে পর্বত থেকে এক্সেন প্রভিন্স দেখা যায়, দেখা যায়। মানে এমন একটা শিল্পকর্ম যে ওই পাহাড় থেকে আর একটা বিশ্ববিদ্যালয় দেখা যাবে, এরকম একটা শিল্পকর্ম। পাহাড় বিলাস, ওই পাহাড় থেকে দূরে একটা বিশ্ববিদ্যালয় দেখা যাচ্ছে এরকম। আমি এটা সার্চ দিয়ে দেখছি, এখনই পাই আমি দেখাচ্ছি।
শিল্পকর্মটা হলো এরকম। আমি আগে ফোনে যারা অনলাইন আছে তাদের দেখানোর চেষ্টা করি। এই যে শিল্পকর্ম হলো এরকম, যে মন্ট সেন্ট ভিক্টোরিয়া, এটা হলো দক্ষিণ ফ্রান্সের একটি পর্বত। আর পর্বতের পাশেই যে অ্যাক্সেল প্রোভেন্স বিশ্ববিদ্যালয়, সেই বিষয়টা দেখা যাচ্ছে এই যে এইটা এখানে, এই অংশে ছোট ছোট কিছু দরজার মতো দেখা যাচ্ছে, অতটা স্পষ্ট নয়। এটাই হলো মন্ট সেন্ট ভিক্টোরিয়া, যে পাহাড় থেকে অ্যাক্সেল প্রোভেন্স বিশ্ববিদ্যালয়টি দেখা যাচ্ছে, এরকম বিষয়বস্তু নিয়ে আঁকা। আর অনেক দূর থেকে দেখা যায় এরকম বর্ণনা পাওয়া যাচ্ছে, এইখানটা একটা বিশ্ববিদ্যালয় পাহাড়ের এইভাবে পর্বত, এভাবে পর্বত, মাঝখানে। আপনারা তো যখন আসছেন তখন হলো শিল্পীর হলো মানে বৈশিষ্ট্য, স্থাপ পদ্ধতি, এগুলো কিন্তু আপনারা আলোচনা শুনতে পারেন বা ছিলেন না এই হলো। তাহলে আরো বুঝতে পারতেন এখানে এটা হলো পোস্ট ইমপ্রেশন হিসাবে শিল্পকর্ম। আর এখানে যে কোনো শিল্পকর্ম তৈরি করলে কি হতো, কালো রংটা এড়িয়ে চলতো। এই যে এইখানে যে পেইন্টিং, এটা এখানে কোনো কালো রঙের ব্যবহার নাই, মানে সরাসরি কালো রংটা এখানে এটা কখনো ব্যবহার করা হতো না। কোন কালার দিয়ে কিন্তু কালো মনে, মানে কালোর মতো মনে হয় এরকম কিন্তু ওকে কালার তৈরি করা যায়, কিন্তু ওকে কালো ব্যবহার করা হতো না। এটা হলো প্রধান বৈশিষ্ট্য ছিল। তাহলে প্রথমে আমরা বাকি আর দুইটা বর্ণনা করবো। ঠিক শিল্পকর্মের মধ্যে একটা হলো মনসাইন ভিক্টোরিয়া, একটা হলো ব্যাটেল অফ লাভ। এর পরবর্তী যেটা বর্ণনা করবো সেটা নাম হলো ব্যাটেল অফ লাভ। 2 নম্বরটা হলো দ্য ব্যাটেল অফ লাভ। ব্যাটেল অফ লাভ। এটা হলো শিল্পকর্মের নাম একটা, এগুলো লেখেনি না লিস্টের মধ্যে নাই, ওটা লিখে নেন বা পড়তেই পারে। 8 নম্বর হয়েছে এটা দিয়ে, ওটা লিখে নেন, দ্য ব্যাটেল অফ লাভ। ব্যাটেল অফ লাভ। তাহলে একটা ছবি বল, তাহলে হ্যাঁ পল সেজার। প্রথমে কি লিখবেন? পল সেজার। পল সেজার। আঁকার সময়কাল, আঁকার সময় 1880 সালে। আগে যে শিল্পকর্ম, ওই শিল্পকর্মের পরিমাপ সম্পর্কে জানা যায়। এই কারণে বলা হয়েছে বা ছোট নয়, বড় নয়, মাঝারি সাইজের। যে এখানে পরিমাপ আছে, এটার পরিমাপ আছে 38 সেন্টিমিটার গুণ 46 সেন্টিমিটার পরিমাপ।
সেন্টিমিটার। এখানে কিন্তু আপনারা দৈর্ঘ্য প্রস্থ উল্লেখ করতে পারেন। এটা 38 যখন কমে অবশ্যই প্রস্থ হবে, তাই না? তখন কিন্তু লিখতে পারেন যে এই বড় প্রস্থ প্রস্থ করার জন্য বোঝাচ্ছি আমি। এর মানগুলো কিন্তু বোঝা যাবে দৈর্ঘ্য প্রস্থ। পরিমাপ গেল। এবার হলো অবস্থান। মাধ্যম না, অবস্থান লিখে দিই, তারপর আমি বলছি মাধ্যমটা আগে লিখে দেবো। মাধ্যম। ক্যানভাসের উপর, ক্যানভাসে তেল রং। মাধ্যম ক্যানভাসে তেল রং। অবস্থান। বর্তমান অবস্থান। ফ্রান্সের ন্যাশনাল গ্যালারি। ফ্রান্সের ন্যাশনাল গ্যালারি। ফ্রান্সের ন্যাশনাল গ্যালারি। বাকি থাকলো বর্ণনা। বর্ণনাটা দিয়ে তারপর আমি ফটোটা দেখানোর চেষ্টা করছি, মানে পেইন্টিংটা দেখানোর চেষ্টা করছি। বর্ণনা। এখানে হলো একাধিক সংখ্যক মানুষ তাদের ভালোবাসার আধিপত্য বিস্তার করছে, এরকম বোঝানো হয়েছে এই চিত্রকর্মে। চিত্রকর্মটিতে একাধিক সংখ্যক মানুষ মানুষ ভালোবাসার আধিপত্য বিস্তার করছে। বিস্তার করছে। চিত্রকর্মটির নাম কি? দ্য ব্যাটেল অফ লাভ, মানে ভালোবাসার যুদ্ধ আর কি। চিত্রকর্মটিকে একাধিক সংখ্যক মানুষ হলো ভালোবাসার আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে, এরকম একটা চিত্রকর্ম এটি। বলা হয়েছে যে একাধিক সংখ্যক মানুষ ভালোবাসার আধিপত্য বিস্তার করছে, এই যে এরকম হলো শিল্পকর্মটি। এগুলো লিখে ফেলেন যে চিত্রশিল্পী আঁকার সময়
সময়কাল, মাধ্যম, পরিমাপ, বর্তমান অবস্থান, সর্বশেষ বর্ণনা। বর্ণনা অথবা বিষয়বস্তু, ওটা পরে দেখছি নিচে ধরবে না। মানে শিল্পী এগুলো দেখে ফেলেন একেবারে। কারণ যখন কোনো শিল্পকর্ম সম্পর্কে বর্ণনা লিখে, এইগুলো কিন্তু আমাদের লিখতে হবে। লেখার ধরনটা যদি আপনি জানেন, তাহলে কিন্তু আর শিল্পকর্ম সম্পর্কে যদি জানা থাকে কিছুটা হলে লিখতে পারবেন। তাহলে না শিল্পী, তারপর হলো সময়কাল, মাধ্যম, পরিমাপ, গঠন অবস্থা, এগুলো। শিল্পী হলো পল সেজান। পল সেজান। সময়কাল 1893 সাল। এটা কিন্তু এরকম লিস্ট করে না লিখেও কিন্তু একদম ধারাবাহিক ভাবে লেখা যায়, কিন্তু এইভাবে লিখলে কিন্তু দেখতে সুন্দর লাগে, লাগে না? এইভাবে বর্ণনা করা যায় যে এই শিল্পকর্মটি পল সেজানের রাখা, এই সময় এঁকেছিল, এই মাধ্যম, এই পরিমাপ। বর্ণনামূলক না করে আমি তালিকার মতো করে লিখলাম। সময় বাঁচবে, দেখতে সুন্দর লাগবে। লেখার ধরন কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। আপনি যদি একটা হিসাব করেন, হিসাবটা কিন্তু একেবারে অনর্গল লিখতে পারেন, কিন্তু ডিসক্রিপ্ট করে লিখলে দেখতে সুন্দর লাগে, সহজ হয় হিসাব মিলাতে। ঠিক এইভাবে শিল্পকর্মগুলো সম্পর্কে আমরা একইভাবে বলবো। লিখবো ঠিক একইভাবে। মাত্র এটা হলো ক্যানভাসে তেল রং, ক্যানভাসে আঁকা। ক্যানভাসে এটাকে একদম শর্ট করে লিখছি যে ক্যানভাসে তেল রং। এরকম কি হয়, মাত্র ক্যানভাসে তেল রং এরকম? এটা কিন্তু দিয়েও পুরোটা বোঝানো সম্ভব। দুটো শব্দ লিখে হচ্ছে ক্যানভাসে তেল রং, যে ক্যানভাসের উপরে তেল রঙে আঁকা। এরকম না লিখে 31 ইঞ্চি, এটা কিন্তু বলেছি যে দৈর্ঘ্য প্রস্থ লিখতে পারেন। এখানে দৈর্ঘ্য তাহলে কোনটা হবে, 31টা, প্রস্থ হবে 26, এরকম লিখতে পারেন। এছাড়া এরকম আছে 65 সেন্টিমিটার, সেন্টিমিটার গুণ 80, 80 সেন্টিমিটার। এটা আমি দুইটা পাইছি, দুইটা লিখে দিয়েছি। ইঞ্চি হিসাবও লিখতে পারেন, সেন্টিমিটার হিসাবও লিখতে পারেন। অবস্থান হলো শিকাগো, শিকাগো শহর, শিকাগো শহরের আর্ট ইনস্টিটিউটে বর্তমান অবস্থান। শিকাগো শহর, শিকাগো আর্ট ইনস্টিটিউট, আর্ট ইনস্টিটিউট। এবার দি বাস্কেট অফ অ্যাপেলস এর বর্ণনা, যে কি আছে এখানে, মানে পেইন্টিং এ আছে। বর্ণনা বলতে পারি অথবা বিষয়বস্তু বলতে পারি। বিষয়বস্তু, চিত্রটিতে একটি টেবিলের উপর টেবিলের উপর একটি ওয়াইনের বোতল। একটি ওয়াইন, ওয়াইন মানে কি জানেন তো? হ্যাঁ,
ওয়াইনের বোতল এছাড়া কাপড়ের উপর এর উপর দুইটি পাত্রে কতগুলি আপেল পাত্রে দুইটি পাত্রে কতগুলি কতগুলি মানে একটা নাই দুটো নাই অসংখ্য সেটাকে কতগুলি বলে কতগুলি আপেল এই যে শিল্পকর্মটি হলো এরকম দেখতে পাচ্ছেন বর্ণনাটা কি একবার বলেন বর্ণনাটা কি আছে এটি ওয়াইনের বোতল এছাড়া দুটি পাত্রে কতকগুলি আম হ্যাঁ কাপড়ের উপর কতকগুলি আম ওটা সম্ভবত রুটি নয় একটা প্লেটে এই যে ডান পাশে এক্সাক্ট বুঝতে পারতেছি না। মানে আমি বর্ণনা যেটুকু পেয়েছি আমি সেইটুকু বলেছি আর কি। তো এটাই হচ্ছে দ্য বাস্কেট অফ অ্যাপেলস। এই যে দেখেন দূর থেকে তো বেশি বোঝা যাচ্ছে না, এটা দেখেন, তাহলে এখানে যেটা বর্ণনা পেয়েছি বললাম না সেটা এখানে আপেলটা তো অন্য কিছু বলেছি না, সবুজ আপেল আর লাল আপেল। এটার কথা উল্লেখ নেই। তো এই যে প্রধানত যে তিনটা শিল্পকর্ম কর্মের বর্ণনা দিয়েছি এছাড়াও বাকি যেগুলো সেগুলো আপনারা নিজেদের দায়িত্বে দেখে নিতে পারেন, কিন্তু পরীক্ষায় এই তিনটার বেশি হয়তো আসবে না আশা করি। তো দেশ বিদেশের উল্লেখযোগ্য শিল্পী মানে বিদেশি দেশি শিল্পগুলো বর্ণনা করলাম না, বিদেশি শিল্পগুলো অলরেডি এই তিনটি শিল্প মানে শিল্পী জীবনী ও শিল্পকর্ম এটা আলোচনা করা হয়েছে এবং নেক্সট ক্লাসগুলোতে বাংলাদেশি শিল্পী যেগুলো প্রধান যে শিল্পী জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান ওনাদের জীবনী শিল্পকর্ম সম্পর্কে আলোচনা আর বিবরণ দিই। আজকে ক্লাসে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। তবে ব্যাপার হচ্ছে যে দেশি শিল্পী সম্পর্কে জীবনী সম্পর্কে অলরেডি আলোচনা করা হয়ে গেছে, শিল্পকর্মের নাম আছে কিন্তু বিবরণ দেই নাই, এবার শুধু বিবরণ দিব। আর ওই বিবরণটা দেওয়া হয়ে গেলে এই যে দেশ বিদেশের উল্লেখযোগ্য শিল্পী ও শিল্পকর্ম এই মানে পুরো শিরোনামটা শেষ হয়ে যাবে। 122। তো আজকে ক্লাস এই পর্যন্ত।